দর্শক, আমি নুসরাত সাবরিন চৌধুরী সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মার্কেন্টাইল ব্যাংক নিবেদিত আরটিভির মনের কথা অনুষ্ঠানে পাওয়ার্ড বাই বেনি বুনন। বেশ কিছুদিন ধরে নারী ও শিশুদের প্রতি সহিংসতা আশঙ্কাজনক হারে বেড়ে গিয়েছে, যা প্রতীয়মান বিভিন্ন গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়াতে। কিন্তু কেন? এটা কি কোনো মানসিক বিকৃতি থেকে ঘটছে নাকি সামাজিক অবক্ষয়? এই সকল প্রশ্নের উত্তর কোথায় এবং এই সময়ে আমাদের করণীয় আসলে কি? কি করলে নারীদের প্রতি সহিংসতা কমবে? কি করলে আমাদের মানসিক স্বাস্থ্য ভালো থাকবে? এই সকল প্রশ্নের উত্তর খুঁজতে আজকের মনের কথা অনুষ্ঠানের বিষয় নির্ধারণ করা হয়েছে নারীদের প্রতি সহিংসতা প্রতিরোধ ও মানসিক স্বাস্থ্য সুরক্ষা। বিষয়টি নিয়ে কথা বলতে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি একজন মনোরোগ বিশেষজ্ঞকে। আমাদের সাথে আছেন ডক্টর সুস্মিতা সরকার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ সাইকিয়াট্রি, বসুন্ধরা আদ্দিন মেডিকেল কলেজ। আপু, আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি, ভালো আছি। আপনি কেমন আছেন? জি, খুব ভালো আছি। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের অনুষ্ঠানে পেয়ে, খুব আরো বেশি ভালো লাগছে। আজকে যে বিষয়টা নিয়ে আপু আমরা কথা বলছি যে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং নারীর মানসিক স্বাস্থ্য সুরক্ষা। তো আমরা তো আসলে বেশ কিছুদিন যাবতই দেখছি আমাদের দেশের বর্তমান প্রেক্ষাপট, এবং আমরা যদি দেখি যে বিভিন্ন পরিসংখ্যান অনুযায়ী নারীর মানসিক স্বাস্থ্য কিন্তু আগের তুলনায় অনেক খারাপের দিকে যাচ্ছে। বাংলাদেশের প্রেক্ষাপটে এর বর্তমান চিত্রটা আসলে কেমন? আচ্ছা, ধন্যবাদ। আমাকে এরকম একটি যুগোপযোগী টপিক নিয়ে আপনারা অনুষ্ঠান করছেন এবং আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ। প্রথমেই বলে রাখি, আসলে আমি যখন বাসা থেকে বের হচ্ছিলাম আমার খুব মন খারাপ লাগছিল। কারণ আমরা সাধারণত খুব পজিটিভ কোনো কিছু নিয়ে টপিক নিয়ে আলোচনা করার জন্য আসলে সাধারণত মানে উৎসাহিত হই। কিন্তু এই সমস্যাটা আসলে এরকম আমি কখনো ভাবিনি যে এই ব্যাপারটা নিয়েও হয়তো কখনো আমাকে এইভাবে করে কথা বলতে হবে। কারণ বিগত বেশ কয়েক বছরে কিন্তু এই হারটা বেশ কমে গিয়েছিল। কিন্তু রিসেন্টলি দেখা যাচ্ছে বিভিন্ন কারণ এটার পিছনে হয়তো দায়ী আছেন। কিন্তু সমস্যাটা যেটা দেখা দিয়েছে আমার কাছে যেটা মনে হয় যে আসলে সঠিক আইনের প্রয়োগের অভাব এবং একটি অস্থির পরিবেশের মধ্য দিয়ে আমরা যাচ্ছি। এবং অন্যান্য ক্রাইমের সাথে সাথে পাল্লা দিয়ে কিন্তু ধর্ষণ বা রেপ এই জিনিসগুলো কিন্তু অনেক বেড়ে গেছে। তার চেয়েও জরুরি যে বিষয়টা আমি বলতে চাচ্ছি যে আপনি যেটা বললেন নারীদের, আমরা যদি 2018-19 জাতীয় মানসিক স্বাস্থ্য জরিপ যেটাকে আমরা বলে থাকি, সেখানে কিন্তু পুরুষদের 15.5% এবং মহিলাদের 21.7% কিন্তু মানসিক স্বাস্থ্য সমস্যা নিয়ে ভুগছিলেন। সো অলরেডি বাংলাদেশের নারীরা কিন্তু মানসিক স্বাস্থ্য সমস্যার দিক থেকে এগিয়ে আছেন দুঃখজনকভাবে। এটার পিছনে অনেকগুলো কারণ কাজ করে। আসলে নারীরা নিজেদের মনের ভাব প্রকাশ করতে পারেন না, খুব অল্প বয়সে অনেকের বিয়ে হয়ে যায়, যৌতুকের একটা চাপ থাকে, তারপর সন্তান জন্মদান থেকে স্টার্ট করে সংসারের বিভিন্ন কাজকর্ম থেকে শুরু করে, এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে স্বাবলম্বী নারীরাও কিন্তু আসলে সহিংসতার শিকার হচ্ছেন। এবং এটা হয়তো সাধারণ মানুষ হয়তো অনেকেই জানেন না, মনে করেন যে না, মেয়েকে আমি অনার্স মাস্টার্স কমপ্লিট করালাম বা একটা ভালো চাকরিতে ঢুকালাম এবং বিয়ে দিয়ে দিলাম, দেখা গেল যে না, তার নিজের পায়ে মাটি আছে। কিন্তু আসলে দেখা যায় যে অনেক শিক্ষিত মহিলারা যারা, বরং উল্টাটা আমরা দেখেছি চিত্র এরকম যে যারা একটু স্বল্প শিক্ষিত বলবো আমরা, যারা হয়তো এসএসসি এইচএসসি পাস করেছেন, তারা কিন্তু খুব সহজেই আমাদের কাছে আসেন সহযোগিতার জন্য। কিন্তু একটা অনার্স মাস্টার্স কমপ্লিট করা মেয়ে, সে কিন্তু তার হাজবেন্ড বা তার প্রতি যে সহিংসতাটা হচ্ছে সেটা নিয়ে আসলে কথা বলতে অতটা কমফোর্ট ফিল করে না। এক্ষেত্রে আমার কাছে মনে হয় যে মানে তারা আসলে মানসিক স্বাস্থ্য ঝুঁকিতে আরো বেশি আছে। কারণ তারা যাদের আশেপাশের যে সোশিও ইকোনমিক কন্ডিশনগুলো আছে বা তাদের যে পারিপার্শ্বিক পরিস্থিতি আছে, এটা নিয়ে তারা টেনশন করেন যে না, আমি যদি যাই তাহলে হচ্ছে সমাজে আমার কি মুখ থাকবে, আমার বাবা মা কি মনে করবে, এই জিনিসগুলো হচ্ছে, বা এটা আমি চাই না, আমি সংসারটা টিকাতে চাই। তখন দেখা যায় যে বিভিন্ন ধরনের এই সমস্যাগুলো তাদের আসলে তারা দিনের পর দিন হচ্ছে নীরবে সয়ে যায়। কিন্তু যখন দেয়ালে একদম পিঠ ঠেকে যায় তখন তারা আসলে হয়তো মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের কাছে আসেন অথবা হয়তো কোনো আইন বিশেষজ্ঞের কাছে যান। একদমই। সুতরাং এখানে পারিবারিক সামাজিক দৃষ্টিভঙ্গি জায়গাগুলো তো আসলে অনেক বেশি কারণ হিসেবে আছে। আপু, এই বিষয়টা নিয়ে আমরা অনেক কথা বলবো, কিন্তু কোন কোন মানসিক স্বাস্থ্য সমস্যায় নারীরা বেশি ভোগেন? আচ্ছা, নারীরা বেশি মানসিক স্বাস্থ্য যদি আমরা বলে থাকি, সাধারণত দেখা গেছে যে পুরুষের পাশাপাশি বিষণ্ণতা, যেটাকে আমরা মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার বলি, এবং অ্যাংজাইটি ডিসঅর্ডার, এই দুটোতে তারা বেশি ভুগে থাকে। তো মোটামুটি রেশিও যদি আমি বলতে চাই যে মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডারে আসলে নারীরাই বেশি ভুগে থাকে এবং অ্যাংজাইটি ডিসঅর্ডারেও কিন্তু পুরুষদের চেয়ে নারীরা বেশি ভুগে থাকে। যদি ওভারঅল অ্যাডাল্ট হিসাব করে থাকে তাহলে মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডারে 6.7% এবং যদি ধরে থাকে অ্যাংজাইটি ডিসঅর্ডার্স সেক্ষেত্রে 4.7% থাকে। সো এই জিনিসটা থাকে। আর কিছু কিছু ক্ষেত্রে নারীরা ওসিডিতেও ভুগে থাকে, সেটার অ্যামাউন্ট প্রায় 0.7%-এর মতো হয়ে থাকে। আর তাছাড়াও নারীদের ক্ষেত্রে যেটা দেখা গেছে স্পেসিফিকভাবে, যে সোমাটিক সিমটম রিলেটেড ডিসঅর্ডার যেটা থাকে, যে ক্রনিক মাথা ব্যথা, তার হাত পায়ে বিভিন্ন ধরনের জ্বালা পোড়া হওয়া, তার গ্যাস্ট্রিকের সমস্যা থাকছে,
বিভিন্ন স্পেশালিস্ট ডাক্তারকে দেখাচ্ছেন, কিন্তু আলটিমেটলি সেরকম কোনো ফল পাচ্ছেন না। হয়তো দেখা যাচ্ছে আপনি যখন তার প্রেসক্রিপশনের বান্ডিলগুলো দেখবেন যেরকম বান্ডিল বান্ডিল করে সাজানো, হ্যাঁ, যে আমি নিউরোলজিস্টের কাছে গেছি মাথা ব্যথার জন্য, আমি গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের কাছে গিয়েছি, কিন্তু আসলে কিন্তু সমস্যার সমাধান হচ্ছে না। তো পরে যখন তাদেরকে আমরা সব মানে তারা রেফারেল হয়ে আমাদের কাছে আসেন, তখন দেখা যায় যে তার ডিপ সিটেড কোনো ট্রমা বা কোনো ধরনের মেন্টাল ডিসঅর্ডার বা তার ফ্যামিলিতে কোনো স্ট্রেস ফ্যাক্টর রয়েছে, যেটা কন্টিনিউয়াসলি তাকে এই ধরনের সোমাটিক সিমটমস থেকে আসলে বের হতে দিচ্ছে না। এবং তখন তারা যখন আমাদের কাছে আসেন এবং প্রপার ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট এবং সাইকোলজিক্যাল ট্রিটমেন্টের মাধ্যমে দেখা গেছে 3 থেকে 6 মাসের মধ্যে এত র্যাপিড চেঞ্জ হয়, তারা নিজেরাই তখন খুব অবাক হয়ে যায় যে খামাখায় আমরা 4-5 বছর বিভিন্ন জায়গায় ঘুরলাম। কিন্তু এটাও কিন্তু আসলে আমাদেরকে এই সচেতনতা আসলে গড়ে তুলতে হবে যে আসলে এই সিমটম হলে, যেমন এখন অনেকেই কিন্তু খুবই সচেতন যে আমার ডিপ্রেশন বা অ্যাংজাইটি বা আমার ঘুম হচ্ছে না, হ্যাঁ, এগুলো থেকে তারা কিন্তু সচেতন। কিন্তু দেখা গেছে যে ওসিডি এবং সোমাটিক সিমটমসের ক্ষেত্রে এখনো তারা কিন্তু মানে ওসিডিটাকে তারা খুবই স্বাভাবিক একটা মেয়েদের একটা কমন ইয়ে মনে করে যে না সাজানো গোছানো থাকাটাই মনে হয় পরিষ্কার ভালো, খুব ভালো। হ্যাঁ, আমার মাও কিন্তু বলে যে হ্যাঁ পরিষ্কার পরিচ্ছন্ন থাকো এই সেই, কিন্তু এটাকে তারা হচ্ছে পজিটিভলি নেয়। কিন্তু একটা টাইমে যখন আসলে মানে প্যাথোলজিক্যাল লেভেলে চলে যাচ্ছে, তখন হচ্ছে যে ডেইলি 2-3টা সাবান নষ্ট করে ফেলছে, তখন দেখা যাচ্ছে যে আসলে হুশ আসছে। আর সোমাটিক সিমটমসের যেটা হচ্ছে যে এটার একটা মেইন কারণ আমি যদি বলতে চাই, যে অনেকে দর্শকরা হয়তো এটা জানেন না যে আমাদের সোমাটিক সিমটমসগুলো কেন হয়। বাইরের কান্ট্রিতে কিন্তু আসলে সোমাটিক সিমটমস অতটা হয় না যতটা না আমাদের দেশে হয়, কারণ আমাদের দেশে মানসিক স্বাস্থ্য সমস্যাগুলোকে তেমন গুরুত্ব দেওয়া হয় না। বাবা মা হয়তো বলেন যে আমার মাথা ব্যথা করছে বা কোনো প্রবলেম হচ্ছে, ঠিক সমস্যা নাই, ঠিক হয়ে যাবে, অথবা মন খারাপ, আচ্ছা ঠিক আছে চলো আমরা ঘুরে আসি, অথবা কিসের মন খারাপ, এই বয়সে কিসের মন খারাপ, তোমাদের বয়সে যেন আমরা এই করছি সেই করছি, এই জিনিসগুলো আসলে বলে থাকে। তো তখন দেখা যায় কি যে ছোটবেলা থেকে বাচ্চাটার মাথার মধ্যে একটা জিনিস সেট হয়ে যায় যে আমি যখন আমার মানসিক সমস্যা বা কষ্টের কথাগুলো আমার ফ্যামিলি মেম্বার্সের কাছে শেয়ার করছি, তখন কিন্তু আমি ওভাবে কোনো গুরুত্ব পাচ্ছি না। তো এটা আস্তে আস্তে তার মাথার মধ্যে হচ্ছে ডিপ সিটেড হয়ে যায়, এবং সাবকনশিয়াস মাইন্ডে তারা কিন্তু আসলে দেখা যায় যখন এটাই, তখন দেখা যায় যে শারীরিক সমস্যাগুলোর মাধ্যমে তাদের মানসিক সমস্যাগুলো প্রকাশ পায়। এবং আমি আরেকটা জিনিস বলতে চাই, আপনি যেটা যেহেতু বললেন নারীদের মানসিক স্বাস্থ্য নিয়ে, কনভার্সন ডিসঅর্ডার খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার, যেটা আমরা হচ্ছে সবাই হিস্টেরিয়া বলে আমরা তুচ্ছতা ছিল করে থাকি অনেক ক্ষেত্রে বলি। তো প্রিভিয়াসলি আমি যদি এটার হিস্ট্রি বলতে চাই, যে হিস্টেরিয়াটা আসলে ইউটেরাসের সাথে সম্পর্কিত। আমরা যেরকম বলেছি হিস্টেক্টমি করেছে, ফিমেলদের ইউটেরাস ফেলে দেওয়া যেটাকে বলা হয়। তো আগের দিনে ধারণা করা হতো যে ফিমেলদের ইউটেরাস আছে মানে জরায়ু আছে, তাহলে ফিমেলদের হিস্টেরিয়া বেশি হয়, সেই জন্য এই নামটা হয়েছিল হিস্টেরিয়া। কিন্তু আসলে বিগত বেশ কয়েক বছরের গবেষণায় দেখা গেছে যে আসলে ছেলে মেয়ের রেশিও প্রায় কাছাকাছি। এবং এটাও কিন্তু একটা অদ্ভুত ব্যাপার যে এটাও কিন্তু আসলে আমাদের এই সাবকন্টিনেন্টে বেশি পাওয়া যায়, কারণ এখানে কিন্তু মেয়েরা নিজেদের মনের ভাব প্রকাশ ওভাবে ভালো মতো করতে পারে না, যেটা হয়তো বাইরের কান্ট্রিতে পারে, বা তাদের মানসিক দ্বন্দ্বের মাঝে থাকে সারাক্ষণ। হ্যাঁ, এবং আরেকটা জিনিস হচ্ছে যে তারা যদি প্রকাশ করেও থাকে, সমাজ কিন্তু তাদেরকে মানে একদম স্টিগমাটাইজ করে রাখে যে কেন তুমি এটা করবা, কেন তুমি এটা করবা না। বাইরের কান্ট্রিতে যেটা হয় যে আমার যদি ঘুম না হচ্ছে, আমার মানসিক সমস্যা হচ্ছে, বা আমি খারাপ ফিল করছি, লোনলি ফিল করছি, আই ক্যান গো টু দ্য সাইকোথেরাপিস্ট অর সাইকোলজিস্ট অর সাইকিয়াট্রিস্ট। বাট আমাদের দেশে যেটা হয় যে এটা একটা সোশ্যাল ট্যাবু, যে তুমি কেন সাইকিয়াট্রিস্টের কাছে যাবা, বা তুমি কেন সাইকোথেরাপিস্টের কাছে যাবা, তুমি কি পাগল নাকি? হ্যাঁ, তো মানে একদম মানে ওই যে বললাম না যে মানে সাইকিয়াট্রিস্ট বা সাইকোথেরাপিস্টের কাছে যাওয়ার কথা চিন্তা করা মানে মানুষের মানে চোখে ভেসে ওঠে যে উদ্ভ্রান্ত কোনো মানুষ, চুল এলোমেলো করা, হাতে পায়ে চিকল বাঁধা। হ্যাঁ, কিন্তু আসলে যে স্বাভাবিক একটা মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়ার জন্য আমাদের সাইকিয়াট্রিস্ট এবং সাইকোথেরাপিস্টের কাছে যাওয়া উচিত, এই জিনিসটা আসলে ধ্যান ধারণাটা এখনো অতটা আমাদের দেশে হয় না। তবে হ্যাঁ, বিগত 10-15 বছর ধরে আমরা দেখেছি মানসিক স্বাস্থ্যের খাতে অনেক উন্নতি হয়েছে, এবং মানুষ কিন্তু এখন সোশ্যাল মিডিয়ার খাতে বলেন বা এই ধরনের সচেতনমূলক অনুষ্ঠানের কারণেই হোক না কেন, মানুষ কিন্তু জানেন। এবং আমি দেখেছি অনেক অ্যাডোলেসেন্টরা নিজেরাই বলে বাবা মাকে 13-14 বছরের যে না আমি সাইকিয়াট্রিস্টের কাছে যেতে চাই বা সাইকোথেরাপিস্টের কাছে যেতে চাই, আমার এই সমস্যাগুলো হচ্ছে। সো এটা একটা আবার আশার দিক, যে সবসময় সবকিছু নেগেটিভই আমরা আলোচনা করবো তা না, পজিটিভ দিক তো অবশ্যই রয়েছে। একদমই তাই আপু। এই ক্ষেত্রে যে সচেতনতা অনেক বেশি বাড়ছে, এবং করোনা পরবর্তীকালীন মানসিক স্বাস্থ্য সমস্যা বা মানসিক যত্ন নিয়ে সচেতনতা আমরা অনেক বেশি সিগনিফিকেন্টলি লক্ষ্য করেছি। তবে এই যে বললেন যে পারিবারিক পরিবেশটা যেহেতু অনেক বেশি গুরুত্বপূর্ণ, একটা নারী কিন্তু আসলে এগিয়ে আসতে ভয় পায়, যে তাকে পরিবারে কিন্তু অনেক কটাক্ষের শিকার হতে হয়, যে হয়তো আমার ডিসিশন মেকিং এর জায়গা বা অপিনিয়ন দেওয়ার জায়গাটাকে অনেক বেশি প্রশ্নবিদ্ধ করে ফেলবে, যে ওর তো আসলে মাথা ঠিক নাই বা সামথিং লাইক দ্যাট। এভাবে কিন্তু পার্টনার দ্বারাও কিন্তু অনেক বেশি মানসিক এবং নির্যাতনের কিছু জায়গা কিন্তু আমরা জানি। যদি আমি একটা ছোট্ট জরিপ বলি, যে নারীর প্রতি সহিংসতা জরিপ 2024-এর চিত্র অনুযায়ী কিন্তু দেশের 70% নারী জীবদ্দশায় একবার হলেও সহিংসতার শিকার হন, এবং এটা কিন্তু তার পার্টনার দ্বারা, মানে পার্টনার হাজবেন্ড
স্বামী। তো সেই জায়গা থেকে আসলে আপনার কাছে কি মনে হয় যে পারিবারিক পরিবেশটা আসলে কেমন হওয়া উচিত এবং এই জায়গা থেকে কি করে আমরা আরো উন্নত পরিবেশটা তৈরি করতে পারি? প্রথমে বলছি যে সাইকিয়াট্রি আসলে অন্য সব সাবজেক্টের চেয়ে সাইকিয়াট্রি একটু আলাদা। এই কারণ হচ্ছে যে তারা শুধুমাত্র হয়তো নন কমিউনিকেবল ডিজিজ বা হয়তো অর্গানিজম নিয়ে কাজ করে। সাইকিয়াট্রি কিন্তু আসলে ৩টা ফ্যাক্টর নিয়ে খুব ভালো মতো কাজ করে। একটা হচ্ছে বায়োলজিক্যাল ফ্যাক্টর, সাইকোলজিক্যাল ফ্যাক্টর এবং সোশ্যাল ফ্যাক্টর। সো আমরা যেটাকে বলি সবসময় বায়োসাইকোসোশ্যাল অ্যাপ্রোচকে আমরা সবসময় আগ্রহী করে তুলি। তো এখানে বায়োলজিক্যালের কথা আমি যদি বাদও দিই, সাইকোসোশ্যালের যে ব্যাপারটা আসে যে একটা ছোট বাচ্চা যখন তার পরিবারে বড় হয়, একটি ছেলে এবং একটি মেয়ে যখন একই সাথে বড় হচ্ছে পিঠাপিঠি ভাই বোন, তাদের প্রতি বাবা মার যে আচরণ সেটা যদি সমতাপূর্ণ না হয় তখনই কিন্তু তার মাথার মধ্যে এটা আসে যে তার মানে আমার বোন যা করবে আমি তার চেয়ে বেশি খারাপ কিছু করতে পারি এবং আমার বাবা মা এতে কিছু বলবে না, কারণ আই এম দ্য অনলি সান অফ মাই ফ্যামিলি। হ্যাঁ, এবং ছেলেদের সম্পর্কে বলা হয় যে সোনার আংটি বাঁকাও ভালো। হ্যাঁ, সো ছেলে পরীক্ষা ফেল করলে কোনো সমস্যা নাই, কিন্তু মেয়ে যদি পরীক্ষা একটু নাম্বার কম পায় সেক্ষেত্রে মেয়েকে হয়তো একটু কথা শোনাচ্ছে। হ্যাঁ, তো এই যে ছোটবেলা থেকে যে সে একটা বিভেদ দেখে বড় হচ্ছে এবং এই বিভেদটা তার মানে মস্তিষ্কে কিন্তু অবচেতন মনে গেঁথে যাচ্ছে। হ্যাঁ, যে আমি যা করব সেটাতে আমার ফ্যামিলি আমার সাপোর্টে যাবে, আর আমার বোন যেটা করবে সেটাতে ভালো হলে আমার বোন সেটাতে সাপোর্ট পাবে না। এটা একটা ব্যাপার। আর আরেকটা জিনিস হচ্ছে অবজারভেশনাল লার্নিং। আমরা একটা জিনিস বলে থাকি যে আমার বাবা আমার মার প্রতি যে ব্যবহারটা করছে, আমি কিন্তু এটাও কিন্তু আমার সাবকনশিয়াস মাইন্ডে কিন্তু গেঁথে যাচ্ছে এবং আফটার 20 ইয়ার্স আমি কিন্তু আমার স্পাউসের সাথে ঠিক সেভাবেই ব্যবহারটা করব যেটা আমার বাবা আমার মার সাথে করছে। তো এই জিনিসগুলো থেকেও কিন্তু আসলে মানে আমাদেরকে বেরিয়ে আসতে হবে যে, এবং ছোটবেলা থেকে কিন্তু আসলে শিক্ষা দিতে হবে। সেটা আমি শুধুমাত্র পরিবারের ক্ষেত্রে বলবো না, আমি একটু যোগ করতে চাই এটার সাথে যে আমাদের এডুকেশনাল ইনস্টিটিউশনগুলোকেও হচ্ছে এগিয়ে আসতে হবে। যে স্কুল থেকে শুরু করে, কলেজ থেকে শুরু করে, বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে টিচার্সরা যদি এরকম একটা সিস্টেম করে দেন যে না, একটি ছেলে এবং একটি মেয়ের যে সমতাটা, যে পড়ালেখা থেকে শুরু করে সবকিছু, যে তুমি ছেলে বলে যে তুমি নাম্বার বেশি পাবা বা তুমি বিতর্কে যাবা, বা মেয়ে বলে যে তুমি ভলিবল খেলতে পারবা না, এটা না। এটা যদি আমরা ছোটবেলা থেকে শেখানো হয় তাহলে আমি দেখেছি যে অনেক ভালো স্পাউসও কিন্তু আমাদের কাছে আসেন। আমি দেখেছি যে অনেক ভালো স্পাউস কিন্তু আসেন সাপোর্টিভ, অনেক বেশি। হ্যাঁ, অনেক বেশি সাপোর্টিভ। হ্যাঁ, মানুষ তো আসলে ডিফারেন্ট হবে, বাট তারপরও দেখা যায় যে অনেক ভালো হাজব্যান্ড থাকেন যে হচ্ছে তারা মানে হেল্প করেন অনেক ক্ষেত্রে। হ্যাঁ, তো এটা খুবই বড় একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে যেটা হয় যে অধিকাংশ ক্ষেত্রে মানে মেয়েদের কেন মানসিক সমস্যা বেশি হয়, এটা নিয়ে আমার মেডিকেল কলেজ হসপিটালের যে আমার স্টুডেন্ট, এদেরও মাঝখানে খুব একটা মানে ওরা খুব মানে খোঁচাখুচি করছিল সেদিন। আমি দেখলাম যে হ্যাঁ, মেয়েদের মানসিক সমস্যা। আমি তার মানে তোমরা মেয়েদেরকে কিভাবে রাখো ছেলেরা, যে তাহলে তাদের এত বেশি মেন্টাল প্রেশার থাকে। তো আমি তাদেরকে মানে এটা বললাম যে আসলে এটা খুব ইম্পর্টেন্ট যে একটা মেয়ে বিয়ের পরে তার বাবা মার বাসা ছেড়ে টোটালি হাজবেন্ডের বাসায় চলে আসে। হ্যাঁ, তো তাদের তো আসলে একসেপ্টেন্সটা ওভাবে নিতে হবে শ্বশুরবাড়ির লোকজনদের। এটা অনেকে মনে করেন যে না, আপনি যেটা বললেন একটু আগে যে অনেক শিক্ষিত মহিলারাও কিন্তু আসলে তাদের স্পাউস দ্বারা টর্চার করছেন। হ্যাঁ, তো দেখা যাচ্ছে যে তারা ফেসবুকে খুবই ভালো, তারা হাসি খুশি ছবি দিচ্ছেন, হয়তো 2-3 বছর পর পর বাইরে ট্যুরে যাচ্ছেন, কিন্তু আসলে এটার ভিতরের যে একটা অধ্যায় আছে সেটা কিন্তু শুধুমাত্র সাইকিয়াট্রিস্টই জানে। কারণ আমরা এরকম দেখেছি যে প্রচন্ড হাসি খুশি, হয়তো কালকেই হয়তো সে ফেসবুকে পোস্ট করেছে যে আমি মালদ্বীপে গিয়েছি, কি আমি ভুটানে গিয়েছি। হ্যাঁ, দেখা যাচ্ছে যে সে কালশিটা নিয়ে হচ্ছে যে সে আমাদের কাছে চলে আসছে, এবং তারা কিন্তু অনেক ক্ষেত্রে আসলে কথা বলছেও না। এবং আমরা দেখেছি যে জরিপ অনুযায়ী যদি আমরা রেশিওটা দেখি যে অনেকে কিন্তু এই বিষয়গুলো নিয়ে আসছে না। আমরা এগুলো নিয়ে আরো জানতে চাইবো আপু একটু ছোট্ট একটা বিরতির পরে। দর্শক, মার্কেন্টাইল ব্যাংক নিবেদিত আরটিভির মনের কথা অনুষ্ঠান থেকে এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, পাওয়ার্ড বাই বেনি বুনন। কোথাও যাবেন না, আরটিভির সাথেই থাকুন। বিরতির পর সবাইকে স্বাগত জানাই মার্কেন্টাইল ব্যাংক নিবেদিত মনের কথা অনুষ্ঠানে পাওয়ার্ড বাই বেনি বুনন। আজকের পর্বের বিষয় নারীদের প্রতি সহিংসতা প্রতিরোধ ও মানসিক স্বাস্থ্য সুরক্ষা। আমাদের সাথে আছেন মনোরোগ বিশেষজ্ঞ ডক্টর সুস্মিতা সরকার। আপু, যে বিষয়টা নিয়ে বলছিলাম যে পারিবারিক পরিবেশের ভূমিকা এবং আমাদের সামাজিক দৃষ্টিভঙ্গিও মনে হয় এটার জন্য অনেকাংশেই দায়ী। সেই বিষয়টা যদি বলেন যে আমরা যদি প্রিভেন্টিভ মেজার্স নিয়ে কথা বলতে চাই, যে নারীর প্রতি সহিংসতা আমরা কি করে প্রতিরোধ করব, এবং রিসেন্টলি আমরা দেখছি যে ধর্ষণ অনেক বেশি বেড়ে গিয়েছে, তো সেই জায়গা থেকে আসলে একটা ছেলে শিশুকেও আমরা কি করে ছোটবেলা থেকে একটা সেক্স এডুকেশনের জায়গা থেকে বলেন, বা কি করে আমরা একটা প্রতিরোধ ব্যবস্থাটা তৈরি করতে পারি? হ্যাঁ, থ্যাংক ইউ সাবিন। কারণ আমার কাছে মনে হয় যে এটার মানে গোড়াপত্তনটা আসলে একদম শৈশবে এবং কৈশোরে আসলে স্টার্ট করা উচিত। আমরা সবসময় চেষ্টা করি, কিন্তু আমরা আসলে শিশুদের একটা অংশ আমরা তুলে আনতে চাই। এটা স্পেসিফিকভাবে আমি বলতে চাই যে আমরা সাইকিয়াট্রিস্টরা দেখেছি এরকম প্রচুর শিশু, পুরুষ শিশু বা ছেলে শিশু যারা আছে তারাও কিন্তু আসলে যৌন নির্যাতনের শিকার হচ্ছে। তার খুব কাছের মানুষজন বা তার স্কুল টিচার বা তার আশেপাশের খুব ক্লোজ মানুষদের দ্বারাই কিন্তু শিকার হচ্ছে। এবং এসব ক্ষেত্রে দেখা যায় যে ভিক্টিমাইজ সাধারণত নারী আর শিশুরাই কেন হয় এসব সহিংসতার ক্ষেত্রে, কারণ
এদের কথা আসলে সমাজ খুব একটা ভাবে না, এবং এরা বললে এদের কথাগুলোকে আসলে হেসে উড়িয়ে দেওয়া হয়, বিশেষ করে শিশুদের ক্ষেত্রে যেটা হয় যে না তুমি মনে হয় ভুল করেছো। এরকম আমার কাছে এরকম অনেক বাচ্চা আমি দেখেছি যে হয়তো তার মার খালু দ্বারা হচ্ছে নির্যাতনের শিকার হয়েছে, অথবা তার আপন চাচা অথবা চাচার ফ্রেন্ডদের দ্বারা শিকার হয়েছে, এবং মানে শুনলে আটকে উঠতে হয় যে ছেলে শিশু, আমরা তো সাধারণত মেয়ে শিশুকে আমরা খুবই মানে প্রোটেক্ট করি, হ্যাঁ দিয়ে রাখি, কিন্তু ছেলে শিশুরাও কিন্তু আসলে এখান থেকে নিস্তার পাচ্ছে না। তো এটার কারণ হচ্ছে যে আসলে আমাদের প্রপার সেক্স এডুকেশনের যে একটা ব্যাপার থাকে, সেগুলো প্রপার সেক্স এডুকেশন আমাদের দেশে আসলে নেই। এবং এটা শুনলেই যখন আমরা বলি, আজকে আমরা বলছি, আমি জানি না কারা কারা হেড কমেন্ট দিবেন, যে আসলে এটা আমাদের জন্য খুবই দরকার, যে কোনো শিক্ষায় আমাদের জন্য খুবই দরকার। হ্যাঁ, তো এটার যদি আমাদের প্রপার ছোটবেলা থেকে স্টার্ট করা হয়, এবং গুড টাচ ব্যাড টাচ কি জিনিস, এই জিনিসগুলো, এবং বাবা মাকে এই সমস্যা হলে তোমাকে বাবা মাকে জানাতে হবে, এগুলো যদি স্কুলে রেগুলারলি শেখানো হয়, তাহলে কিন্তু মানে পাঠ্যপুস্তকের অন্তর্ভুক্ত না করলে কিন্তু আসলে হয় না যে ঠিক আছে এটা শোনা যাবে না, বা এই অ্যাডটা যখন আসছে তখন অফ করে দিলাম, স্কিপ করে দিলাম এই অ্যাডটা, এভাবে কিন্তু আসলে হবে না। যদি পাঠ্যপুস্তকের আন্ডারে আনা যায়, সেক্ষেত্রে তাহলে যেটা হবে যে এটা তাদেরকে মাস্ট পড়তেই হবে, এবং বাচ্চাকে পড়াতে গেলে মা বাবাও কিন্তু জানবে যে ও আচ্ছা ঠিক আছে, যে আমার এই জিনিসগুলোকে মানে প্রপার অ্যাড্রেস করতে হবে। আর সামাজিকের কথা যেটা আপনি বললেন, যে সমাজে নারীরা যদি নির্যাতনের শিকার হয়, সেটা শারীরিক হোক, মানসিক হোক, বা যৌন নির্যাতন হোক না কেন, দোষটা আসলে সবার আগে নারীর উপরে পড়বে। তোমারই সমস্যা, তুমি এই জামা পরেছো অথবা ওই জামা পরনি, অথবা জামাও যদি ঠিক থাকে তাহলে বলতে হবে এই সময় কেন বের হয়েছো, অনেক কিছু, এই সময় তো না বের হলেও পারতা, হ্যাঁ, বা এটা করেছো বা ওইটা করেছো, বা মানে এরকম ভাবে বিভিন্ন ভাবে কিন্তু আসলে ভিক্টিমাইজটাকে আসলে নারীকেই করানো হয়। এই কারণে কিন্তু তাদের পিটিএসডি মানে যে মানে কি বলবো এটাকে পার্সেন্টেজ, সেটা অনেক বেশি। আমি দেখেছি যে বেশ কিছু, আমি এখানে আসার আগে বেশ কিছু স্টাডি দেখে আসলাম, তার মধ্যে একটা আছে যে সাউথ ক্যারোলিনা ইউনিভার্সিটিতে একটা জরিপ হয়েছিল, সেখানে দেখা গেছে প্রায় যারা রেপ ভিকটিম থাকেন তাদের 31%-এরই কিন্তু পিটিএসডি হয়। এবং এই পিটিএসডিটার যে রেট, এটা হচ্ছে জীবনে কোনো না কোনো একবার তো হবেই, এবং সাধারণত প্রতি 10 জনের মধ্যে 2 জনের 11% মোর হয়। সো এই অনেক হাই। এবং যদি আমি হিসাব করি যে সাধারণ মানুষের আপনার যদি বিষণ্ণতা হওয়ার সম্ভাবনা কতটুকু, সেখানে যদি আমি ধরি 6.5% বেশি, এবং অ্যাংজাইটিও সেরকম মোটামুটি 3.8%-এর মতো বেশি আসে। তো এই যে রেশিওগুলো আমি বললাম, এগুলো কিন্তু বিভিন্ন দেশে বিভিন্ন কালচারের মানুষের উপরে অ্যাপ্লাই করা, সেক্ষেত্রে পুরুষ আছেন নির্যাতিতদের তালিকায়, নারী আছেন। সো আমি ওভারঅল রেপ ভিকটিমদের কথা বললাম, যে বাইরের কান্ট্রিতে কিন্তু রেপ ভিকটিম বলতে কিন্তু ছেলেদেরকেও বোঝানো হয়, যেটা আমাদের দেশে শুধুমাত্র মেয়েদেরকে বোঝানো হয়। তো সমাজের ক্ষেত্রে আমি যেটাকে বললাম যে, এবং আমার কাছে মনে হয় যে মিডিয়ারও বেশ কিছু ভূমিকা রয়েছে। আমি খুবই দুঃখজনকভাবে দেখলাম লাস্ট 2 to 3 উইকস যে আসলে যারা রেপ ভিকটিম বা ফ্যামিলি মেম্বার্স, তাদের ছবি প্রকাশ করা হচ্ছে এবং তাদের ভিডিও ভাইরাল হচ্ছে। এক্স্যাক্টলি। এবং বড় বড় গণমাধ্যমগুলো এটা করছে না, তারা হয়তো ব্লার করে দিচ্ছে, কিন্তু ভুইফোর কিছু ইউটিউব চ্যানেল আছে, তারা যেটা করছে যে যখন তখন বাসায় চলে যাচ্ছে, যে হ্যাঁ বলেন আপনার হচ্ছে আপনার মেয়ের কি অন্য ছেলের সাথে সম্পর্ক ছিল কিনা, বা মানে এটাকে যেটা বলে হচ্ছে যে সোশ্যাল বুলিং বা হচ্ছে হ্যারাসমেন্ট, যেটা ক্যারেক্টার ডিমোলাইজেশন। আমার কাছে এটা মনে হয়েছে যে মানে একটা তো সে একটা ধর্ষণের শিকার হয়েছে, একটা মানে বড় ধরনের ট্রমার মধ্যে দিয়ে সে অলরেডি গেল, এবং মেন্টাল ট্রমা তার রয়েছে, পরিবারের জন্য কিন্তু এটা অনেক বড় একটা অবশ্যই। এবং এসবের ক্ষেত্রে দেখা যায় যে অধিকাংশই কিন্তু হচ্ছে যে এই মানে এই সমস্যাটার 1 থেকে 2 মাসের মধ্যে ফার্স্ট অ্যাটেম্প করে সুইসাইডের, কারণ তখন তার কাছে মনে হয় যে ও আচ্ছা আমারই সমস্যা। এবং রিসেন্টলি আমি আরেকটা দেখলাম যে একটি বরগুনাতে একটি কাহিনী দেখলাম, যে তার বাবা হয়তো মামলা করার 2 দিন বা 3 দিন পরে তাকে মেরে ফেলা হয়েছে। সো ওই মেয়েটার কথা চিন্তা করে আমার আরো বেশি খারাপ লাগছে যে একটা 13-14 বছরের মেয়ে, তার জীবন তো এখনো শুরুই হয়নি। তো তার মানে হচ্ছে এখন মানে ফ্যামিলি হয়তো তাকেই হয়তো ডিরেক্টলি না বললে ইনডাইরেক্টলি হয়তো তাকে বলবে যে আসলে তোমার কারণে তোমার বাবা মারা গেছে, যদি তোমার এই সমস্যাটা না হতো তাহলে হয়তো তোমার নামে মামলাও করতে যেত না তোমার বাবা, আর তোমার বাবা মারাও যেত না। সো এই যে একটা শূন্যতা বা এই যে একটা মানে মানসিক গ্লানি নিয়ে আসলে সে বেঁচে থাকবে। এবং আরেকটা জিনিস আমি খুব মানে ইম্পর্টেন্ট, যেটা যে ধর্ষকের ছবি কিন্তু দেখানো হচ্ছে না। হ্যাঁ, দেখানো হচ্ছে ভিকটিমের ছবি। 1 2 হচ্ছে যে ধর্ষক কিন্তু 5 বছর 7 বছর সাজার পরে সে ঠিকই বীরদর্পে বের হয়ে যাবে, এবং মেয়েটার জীবনটা এবং এই যে পরবর্তীতে তার মধ্যে কিন্তু ফ্রাস্ট্রেশন, সেক্সুয়াল ডিসফাংশন, বিশেষ করে এই 13-14 বছরের মেয়েগুলা আফটার 10 ইয়ার্স তো তার একটা বিয়ে হবে। সো সে কিন্তু স্বাভাবিক জীবনযাপন করার তাকে বিয়ের সময় কিন্তু অনেকটুকু প্রশ্নের শিকার হতে হবে, খুব স্বাভাবিকভাবেই আমাদের সামাজিক দৃষ্টিভঙ্গি। এখানে কিন্তু তার কোনো দোষ ছিল না, কিন্তু দোষটা কিন্তু তারই পড়বে, এবং দেখা যাবে যে তার যতটা ভালো বিয়ে হওয়ার কথা ছিল অনেক কম্প্রোমাইজ করে তাকে বিয়ে করতে হবে। এবং এটা নিয়েও কিন্তু সে পরবর্তী জীবনেও যে হ্যাপি থাকবে না, মানে মোট কথা হচ্ছে সারা জীবনের জন্য একটা ট্রমা তার হচ্ছে বহন করে নিতে হবে আর কি, এটাই হচ্ছে ব্যাপার। একদমই আপু, এই যে এই ক্ষেত্রে যদি প্রতিরোধের বিষয়টাতে আমরা আসি, আইনের প্রয়োগের অনেক কিছুই আসলে আছে, এবং সেই সাথে ধর্ষণে যারা শিকার হচ্ছে তাদের পরবর্তী মনোসামাজিক সহায়তার জায়গাটা নিয়ে যদি একটু বলেন।
আচ্ছা, প্রথমেই বলতে চাচ্ছি যে আমরা সবাই চাই যে আসলে একটি আইনের সুষ্ঠু বিচার হোক, কারণ যত তাড়াতাড়ি কঠোর আইন না আসবে ততদিন পর্যন্ত আসলে মানুষ কিন্তু আসলে মানুষের সাইকোলজিটা এরকম যে আমাকে যদি কঠোর আইন হয় তখনই কিন্তু আমি সেটা করতে ভয় পাবো। এবং একই সাথে কিন্তু ছোটবেলা থেকে যেটা আমি বললাম যে এখন থেকে আমরা যদি আজকের দিন থেকে যদি আমরা জিনিসটাকে স্টার্ট করি সেক্ষেত্রে এই ফলটা আমরা 20 বছর পরে গিয়ে পাবো, এখনই কিন্তু পাবো না। কিন্তু আমাদেরকে এই জনপ্রচারণা বা সচেতনতা এগুলো কিন্তু চালিয়ে যেতে হবে। একদম। এবং আইনের বিষয়টা যদি বলেন যে আমরা কিন্তু এসিড সন্ত্রাসের সময় কিন্তু আগে এটা দেখেছি, আইনের কঠিন প্রয়োগ ছিল বলে কিন্তু এটা প্রিভেন্ট করা গেছে খুবই কম সময়ে, মানে আমার মনে হয় 10 বছরের মধ্যে কিন্তু এখন নেই বললেই চলে। এখন এই জিনিসটা কিন্তু কেউ করতে সাহসও পায় না, এটা একটা জিনিস। আর একটা যেটা আমি বলতে চাচ্ছিলাম, আপনি যেটা বললেন যে মনোসহায়তা পাওয়ার যে ব্যাপারটা আছে, এটা তো অবশ্যই আমরা জানি যে ওয়ান স্টপ ক্রাইসিসে আছেন। এবং আমার কাছে মনে হয় যে এটার মাধ্যমে, এই অনুষ্ঠানের মাধ্যমে আমি আমাদের যে প্রশাসন আছে এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয় আছে তাদেরকে আমি বলতে চাই যে তাদেরকে অবশ্যই সাইকিয়াট্রিস্টদের যে একটি কাউন্সিলিং বা বলেন বা তাদের যে বিভিন্ন ধরনের যদি ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট দরকার পড়ে সেক্ষেত্রেও কিন্তু আসলে সাইকিয়াট্রিস্টদের শরণাপন্ন হওয়া উচিত। যারা সেই সামর্থ্য রাখেন না তাদেরকে তাদের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সহায়তা দিবেন। এতে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট আছেন, বিএসএমএমইউ আছে, বা যে কোনো সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে সাইকিয়াট্রি বহির্বিভাগ রয়েছেন। আর তাছাড়া অনেকে যেটা করতে চান, অনেকে বলেন যে না আসলে আমি এমনিতেই ডিফেমেশনে পড়ে গেছি সোশ্যালি, আমি যেতে চাচ্ছি না ওইসব এরিয়াতে। সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশে অনেক ভালো ভালো সাইকিয়াট্রিস্ট এবং সাইকোথেরাপিস্ট রয়েছেন যাদের কাছে তারা কিন্তু উইদাউট এনি হেজিটেশন তার মনের কথা খুলে বলতে পারেন। এবং শুধুমাত্র রেপ ভিক্টিমের কথা না, যে কোনো কেউই হচ্ছে কিন্তু এটা করতে পারেন। এবং এটা আমি বলতে চাই যে এটা 100% কনফিডেন্সিয়াল। অনেকেই মনে করেন যে না আমার এই কথাটা হয়তো সাইকিয়াট্রিস্ট হয়তো বলে দিবেন কারোর কাছে, না। কারণ আসলে আমরা এত রোগী দেখি বা এত মানুষ দেখে আমাদের আসলে এত কিছু মনে থাকাটা সম্ভব না। এবং আমাদের যেটা হয় যে আমরা দেখা যায় যে খুব বেশি কনফিডেন্সিয়াল জিনিস কিন্তু আমরা আসলে প্রেসক্রিপশনে লিখিও না বেসিক্যালি। হ্যাঁ, সো এক্ষেত্রে 100% কনফিডেন্সিয়ালিটি আসলে সাইকিয়াট্রিস্ট এবং সাইকোথেরাপিস্টদের কাছ থেকে আমরা দিতে পারি। সো আমার কাছে মনে হয় নিজে সাফার না করে বা আমার কাছের মানুষজন। এবং আরেকটা জিনিস আমি বলবো এখানে অ্যাড করবো যে শুধু আমার না, আমি যদি দেখি যে আমার বোন নির্যাতনের শিকার হচ্ছে তার শ্বশুর বাড়িতে, বা আমার মা নির্যাতনের শিকার হচ্ছে, আমার মনে হয় তাদেরও এগিয়ে আসা উচিত। একদমই। এবং নারীদের জন্য আসলে এগিয়ে আসা উচিত, যেটা আমরা খুব কম দেখি। এটা কমই দেখি এবং আমরা সাধারণত মনে করি, কারণ পরবর্তীতে দেখা যায় যে তোর জন্য আমার সংসারটা ভাঙছে, কারণ তুই যদি আমাকে সাইকিয়াট্রিস্টের কাছে না নিয়ে যাইতি তাহলে হয়তো এই জিনিসটা হতো না। কিন্তু আসলে কিন্তু এটা না। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে শ্বশুর বাড়ির সাথে একটা যে মনোমালিন্য তৈরি হয়, যেটা আমরা সারা জীবন দেখে এসেছি। সো এখান থেকেও কিন্তু ছোটবেলায় বাচ্চাদেরকে যদি শেখানো হয় যে শ্বশুর শাশুড়ি তোমার শত্রু না, মানে ছেলেদের ক্ষেত্রে আমি বলছি, বা কিছু অদ্ভুত হাস্যকর ব্যাপার থাকে যে না মা যাচ্ছি বিয়ে করতে, দোয়া করে তোমার জন্য দাসী আনতে যাচ্ছি, এরকম কিছু অদ্ভুত প্রথা রয়েছে। তো আমাকে সবাই যখন জিজ্ঞাসা করে যে এখানে মেয়েদেরই সমস্যা হয়, হ্যাঁ মেয়েরা কেন মানায় চলতে পারে না, তো আমি বলি যে এরকম যদি কোনো সমাজ পাওয়া যেত যে পুরুষরা বিয়ের পরে শ্বশুর বাড়িতে আসে, আমার মনে হয় শ্বশুর এবং শ্যালকের সাথে তাদের একটা দ্বন্দ্ব হতো, যেটা আমাদের সমাজে শাশুড়ি এবং ননদের সাথে হয়। তো আসলে ব্যাপারটা হচ্ছে আসলে খাপ খাইয়ে নেয় ব্যাপারটা। এবং একটা ছেলেকেও আসলে বুঝতে হবে যে একটি মেয়ে যখন বিয়ে করে তার সংসারে চলে আসে তার জন্যই তো আসে, সে তো আসলে আমাদের আর্থসামাজিক প্রেক্ষাপট বা যেটা হয় যে আমরা কিন্তু আসলে শেষ দিন পর্যন্ত আসলে থাকতে চাই একসাথে। তো সেক্ষেত্রে যেটা হয় যে আমার কাছে মনে হয় যে তারা যদি এই জিনিসগুলোকে আসলে মিনিমাইজ করতে পারে, যে মা বোন ভাই এবং ওয়াইফের মাঝখানে যদি একটা সাম্যাবস্থা তৈরি করতে পারে, সেক্ষেত্রে কিন্তু আসলে অর্ধেকাংশেই কিন্তু সমস্যাটা তৈরি মানে সলভ হয়ে যায়। আমার কাছে মনে হয় এই সমস্যাটা তৈরি হয় না, কিন্তু দেখা যায় যে ওই ওরও বাবু তো দুই বাবুকে নিয়ে টানাটানি করতে গিয়ে আসলে আমাদের এই সমস্যাগুলো তৈরি হয়। খুব সুন্দর করে বলেছেন। আসলে আমাদের যে পারিবারিক যে একটা বন্ধনের জায়গাটা আসলে অনেকটুকু বেশি শ্যালো হয়ে যায়, এবং তখন কিন্তু মানুষ একটা ক্রাইসিসের মধ্যে ভোগে। এবং ছেলেদের জন্য এটা কিন্তু অনেক বেশি টাফ যে এটাকে ঠিক আমরা করা। খালি ছেলেদেরকে বলছি, অনেকে বলবে যে হ্যাঁ খালি নারী বলো, কই আমাদেরকে তো বলো না। আমি কিন্তু এরকম অনেক পুরুষকেও দেখেছি যে আসলে বেচারি ওই যে পাটা পুতার মাঝখানে সে মরিচ হয়ে পিষতেছে, এরকম আমি দেখেছি। এরকম অনেক যে আসলে সে পারছে না ম্যানেজ করতে, হয়তো একমাত্র ছেলে বা একমাত্র কিন্তু আসতে পারছে না। সেক্ষেত্রে কিন্তু ছেলেটারও আসলে মানসিক সমস্যা দেখা দিচ্ছে, কারণ সে তো পারছে না। অফিসের প্রেশার, বাসায় আসলেই হচ্ছে বউ আর হচ্ছে মায়ের মানে এইগুলো আসলে আমার কাছে মনে হয় কি যে এগুলো আসলে সুন্দর মতো আসলে ঠান্ডা মাথায় টেবিলে বসে কিন্তু আমরা আসলে সলভ করতে পারি। পরিবারের মধ্যে যদি ওপেন ডিসকাশনের বিষয়টা থাকে এবং খোলামেলা আলোচনার যে পরিবেশটা থাকলে কিন্তু দেখা যাবে যে আসলে ওরকম হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু আমরা একটা মানে থেরাপিস্টের কাছে যেতেই পারি। আমরা কিন্তু কাপল কাউন্সেলিং করতে পারি, ফ্যামিলি কাউন্সেলিং আছে। সো আমরা কিন্তু সুন্দরভাবে মানে সংসারটাকে সুন্দরভাবে কিন্তু হাসি মুখে কিন্তু বাঁচাতে পারি। একদমই। অনেক ধন্যবাদ আপু। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। সর্বশেষ যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন আমাদের অনুষ্ঠান, এবং অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ পর্যন্ত শেষ পর্যন্ত আমাদের সাথে রয়েছেন। আমরা যে আলোচনাগুলো করলাম সেই আলোচনার সারমর্ম আসলে এটাই যে নিজের এবং নিজের প্রিয়জনের মানসিক স্বাস্থ্যের যত্ন নিতে হবে। মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া মানেই হচ্ছে পাগল সাব্যস্ত হওয়া না, বা মানসিক রোগ বিশেষজ্ঞের কাছে যাওয়া মানেই পাগলের ডাক্তারের কাছে যাওয়া না।
আমরা সবাই অনেক মডার্ন হয়ে গেছি, আমরা স্মার্ট হয়ে গেছি, আমাদের সবার হাতে হাতে স্মার্টফোন, আইফোনও রয়েছে। সো আমাদেরকে আমাদের আচার আচরণের মধ্যেও কিন্তু স্মার্টনেসটা আনতে হবে এবং আমাদের নিজেদের শারীরিক যত্নের পাশাপাশি মানসিক স্বাস্থ্যের যত্ন নিতে হবে। দর্শক, আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলেছি তার মাধ্যমেই কিন্তু অনেকটুকু আলোচনা চলে এসেছে এবং আমরা সর্বশেষ যে কথাটা বলে আসলে শেষ করতে চাই যে একজন নারী কিন্তু একটা পরিবারের একটা ব্যাকবোনের মতো, কারণ তার হাত ধরে কিন্তু নতুন প্রজন্মের শুরু হচ্ছে এবং একজন মা যদি সুন্দরভাবে মানসিকভাবে সুস্থ থাকে এবং তার মানসিক স্বাস্থ্যের সুরক্ষা যদি সুন্দর মতো হয় তাহলে কিন্তু নতুন প্রজন্মের বিকাশটা আরো ভালো হবে। সুতরাং একজন নারীকে সুরক্ষিত রাখা, তার মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া কিন্তু আপনার আমার সকলের দায়িত্ব এবং যার যা নিজের মনের যত্ন নেবেন, আপনার প্রিয়জনের মনের যত্ন নেবেন। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি মার্কেন্টাইল ব্যাংক নিবেদিত আরটিভির মনের কথা অনুষ্ঠান থেকে, পাওয়ার্ড বাই বেনি বুনন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেশকে ভালোবাসুন আর অবশ্যই নিজেকে মাদক মুক্ত রাখুন।